সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে একজন ভাইকে, একজন সংবাদকর্মী এসেছেন আমাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য। সে বিষয় হলো যে গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন ছিল, যে সম্মেলনে সব রাজনৈতিক দলের, আওয়ামী লীগ ছাড়া বাকি যেসব রাজনৈতিক দল বাংলাদেশে আছে, যেমন আপনার এই গণ অধিকার পরিষদ সহ আপনার যতগুলো ক্রিয়াশীল সংগঠনগুলো আছে আর কি, প্রত্যেকটা সংগঠন থেকে প্রতিনিধিরা ওখানে আসছেন। কিন্তু বিএনপি কিংবা ছাত্র দলের কোনো প্রতিনিধি গতকালকে আমরা দেখলাম না। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে জামাত বিএনপির সম্পর্ক। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি। কথা বলার জন্য আমাদের আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমাদের সাংবাদিক, বিশিষ্ট সংবাদ বিশ্লেষক জনাব নুরুল ইসলাম ভাই। ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন ভালো আছেন? আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কি একটা বিষয় খেয়াল হ্যাঁ। করছেন যে গতকালকে ছাত্র শিবিরের সম্মেলনে বিএনপি কিংবা ছাত্র দলের কোনো প্রতিনিধি আসে নাই, এছাড়া যে অন্যান্য সব প্রতিনিধিরা আসছে? এটার কারণ হিসাবে আপনি কি মনে করেন? ওই আপনার যে আজকের যে আলোচনার যে টপিকস যে ছাত্র আহ, রাজনীতির বাংলাদেশের একটা বৃহত্তর ছাত্র রাজনৈতিক দল, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ইসলামী ছাত্র শিবিরের একটি বিশাল একটা ছাত্রদের নিয়ে তারা সদস্য সম্মেলন করছিল, কেন্দ্রীয় সদস্য সম্মেলন। আর এই সদস্য সম্মেলনে মোটামুটি সকল রাজনৈতিক দল প্রায় উপস্থিত হয়েছিল, কিন্তু আমরা বিএনপির কোন দলকে দেখি না। সেটা মিডিয়ার মাধ্যমে আমরা বা সরাসরি যারা গেছেন তারা সকলেই আমরা জানি। আর এর পিছনে আমরা মূলত যে বিষয়টি এখন লক্ষ্য করছি, সেটি হচ্ছে জামাত এবং বিএনপি। পার্থক্য তো অবশ্যই আছে, সম্পর্ক তাদের এক সময় ভালো ছিল। যেমন 24-এর গণ অভ্যুত্থানের আগে বিএনপি এবং জামাতের যে সম্পর্ক ছিল সেটা মোটামুটি খারাপ পর্যায়ে ছিল না, যদিও প্রকাশ্যে বিএনপির সেই সময়ও কিন্তু জামাতের সাথে সম্পর্ক যে ভালো, সেটা কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে বা তাদের রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারিনি। মূলত আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা মনে করি, আমি পূর্ব অভিজ্ঞতার আলোক থেকে, যে যখন আমিরে জামাতকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা মনে হয় আপনারা জানেন, যে আমিরে জামাতকে গ্রেপ্তার করা হলো সকল রাজনৈতিক দল মিলে একটা ঐক্য করার চেষ্টা করা হয়েছিল সেই সময়। এবং জাতীয় ঐক্যের মাধ্যমে এবং একটি আন্দোলনের ডাক দিয়েছিল 30-এ ডিসেম্বর, একটা রাজনৈতিক একটা পট পরিবর্তনের জন্য একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন। আর সেই আন্দোলনের ডাক দেওয়ার পরেই কিন্তু 20-এ ডিসেম্বর জামাতের আমিরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, সেটা আপনার মনে আছে কিনা জানি না। মূলত সেদিন থেকেই কিন্তু জামাতের সাথে বিএনপির একটা এই দূরত্বের সৃষ্টি হয়েছে আমি মনে করি। এবং তাকে গ্রেপ্তার করার পরেও, আমির জামাতকে গ্রেপ্তার করার পরে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ কিন্তু তখন জানানো হয়নি। আর বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে একটি রাজনৈতিক দল, তাদের যে একটি ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ যে ছাত্র দল, যে জাতীয়তাবাদী ছাত্র দল যে আছে, সে ছাত্র দলের সাথে কিন্তু শিবিরের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় তাদের সাথে একটি সংঘর্ষ বাধে বা বিভিন্ন রকম ইস্যু নিয়ে তাদের মধ্যে ইদানিং মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এবং বিভিন্ন ভাবে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু শিবিরের ছাত্রদেরকে কিন্তু এই করার জন্য, উপস্থিত না থাকার জন্য কিন্তু তারা নিষেধাজ্ঞা জারি করছে বিভিন্ন ভাবে। আমরা যেটা সংবাদপত্রের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। এই জিনিসগুলো কিন্তু তাদের ভিতরে সম্পর্ক নষ্ট করার একটা আহ দিক হতে পারে বলে আমি মনে করি। আর তার চেয়ে বেশি কথা হচ্ছে, জামাতের সাথে যে বিএনপির যে সম্পর্কের অবনতি, সেটা আপনি জানেন যে জামাত বিএনপির সাধারণ সম্পাদক মির্জা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব,
তিনি কিন্তু বলছিলেন একটা কথা, জামাতের সাথে বিএনপির একটি আদর্শগত পার্থক্য আছে। ঠিক আছে, জামাতের আদর্শ এবং বিএনপির আদর্শ কিন্তু এক না। এক একটা রাজনৈতিক দলের আদর্শ কিন্তু এক এক রকম। জামাতের আদর্শ নিয়ে তারা রাজনীতি করতেছে, বিএনপির আদর্শ নিয়ে রাজনীতি। আর বর্তমান সময়ে এই 5 আগস্টের পট পরিবর্তনের পর আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে বিএনপির কাছ থেকে জামাতকে সরে আসা। আমার মনে হচ্ছে যে জামাতই বিএনপির কাছ থেকে সরে আসে, কারণ 5 আগস্টের পর, আমার কথা কি বুঝতে পারছেন আপনি? আমি কথাগুলো আমার ক্লিয়ার হচ্ছে কিনা? জি। জি। 5 আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি বিএনপির যেভাবে, বিএনপির অঙ্গ সংগঠনগুলো কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিভিন্ন জায়গায় যেভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি এবং বিভিন্ন রকম দুর্নীতির যে কাজ, অন্যায়মূলক যে কাজগুলা করার কথা, সেগুলা কিন্তু আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি এই কাজগুলা করতেছে। আর এই বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের অন্য রাজনৈতিক দল প্রতিবাদ করুক আর না করুক, আমরা দেখতে পাচ্ছি জামাতের নেতৃবৃন্দ কিন্তু, জামাতের নেতৃবৃন্দ ইন্ডিকেট করে না বললেও, ডাইরেক্ট যদি নাও বলে যে এই কাজটা বিএনপি করছে, কিন্তু জামাতের মুখ থেকে কিন্তু এই সমস্ত কথা বের হয়ে আসছে যে তাদের এক এক দুর্নীতিবাজ চলে গেছে, হুম, এক চাঁদাবাজ চলে গেছে, আরেক চাঁদাবাজের উদ্ভব হয়েছে। এটা মিন করছে কিন্তু প্রকৃতপক্ষে কাকে, এটা জামাত ভালো জানে। এটা কিন্তু আবার বিএনপির লোকেরা কিন্তু এটা তাদের গায়ে নিয়ে নিচ্ছে। এবং রুমিন ফারহানার মতো একজন বিএনপির কেন্দ্রীয় নেত্রীও কিন্তু টক শোতে বিভিন্ন রকম ভাবে সাক্ষাৎকারে কিন্তু তিনিও বলছেন যে বিএনপির নেতা কর্মীরা ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে চাঁদাবাজি, দখলবাজি শুরু করছে, এইভাবে যদি শুরু করে তাহলে জনগণ থেকে কিন্তু বিএনপি একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা হচ্ছে, বিএনপির একজন শিল্পী আছেন আসিফ আকবর, শিল্পী আসিফ ভাই, উনিও কিন্তু বিএনপির এই চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার। আসিফ ভাইও কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে তিনি কথা বলছেন, বিএনপির বিরুদ্ধে। বিএনপির নেতা কর্মীরা 5 আগস্টের পরে যেভাবে দখলদারি শুরু করছে, আওয়ামী লীগ 15 বছর যে সমস্ত জায়গায় দখলদারি করেছিল, যেখানে চাঁদাবাজি করছে, বাস স্টেশনে চাঁদাবাজি করছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু সেই জায়গাতে তারা ভাই, দখল আমি করতেছে কিনা আপনি একটু 1 মিনিট একটু থামাই আপনাকে। আপনি একটু, গতকালকে যে শিবিরের প্রোগ্রামে সম্মেলনে তারা যে কেউ আসলো না, এটি এই ব্যাপারে স্পেসিফিক কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? এই কথাটা বলার জন্য এই কথাগুলো টানছি আর কি। আমি আমার মাথার মধ্যে তো সেই বিষয়টা আছে। আমি এই যে বিষয়গুলো যে বিভিন্ন ভাবে প্রচার হচ্ছে, এবং এই কথাগুলোই কিন্তু জামাতের নেতাদের পক্ষ থেকে মিডিয়াতে প্রচার হচ্ছে, কিন্তু জামাত নেতারাও কিন্তু এই সমস্ত কথা মিডিয়াতে বলছে, বিভিন্ন সমাবেশে বলছে। যেমন আপনার ঠাকুরগাঁয়ে জামাতের আমিরের জামাত কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছে। এ কারণেই হয়তো জামাতের সাথে বিএনপির একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তা আমার কথা হচ্ছে, এই বৃহত্তর একটি ছাত্র সংগঠনের সদস্য কেন্দ্রের সদস্য সম্মেলন হলো, এই সদস্য সম্মেলনে যদি সকল অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসতে পারে, ছাত্র দলের একটা নেতাও আসে নাই, বিএনপির একটা নেতাও এখানে কিন্তু আসে নাই, তো এখানেই বোঝা যায় যে জামাতের নেতা কর্মীরা বিএনপির যে বিরুদ্ধে যে এই অভিযোগগুলা দিয়েছে, এটা কিন্তু বিএনপির নাম বলে দেয় যদিও জামাতের নেতৃত্বরা, কিন্তু এটা তাদের ঘাড়ে নিয়ে তারা, দেখা যাচ্ছে যে তারা এই জামাতের বিভিন্ন প্রোগ্রামকে তারা অ্যাভয়েড করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে 71 বিষয় নিয়ে আমরা বর্তমান সময়ে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, 71 বিষয় নিয়ে বিএনপির লোকেরা কিন্তু বিভিন্ন ভাবে জামাতকে আহ মানে বিভক্ত করতে চাচ্ছে বাংলাদেশ থেকে। এটাও কিন্তু একটা পয়েন্ট। হ্যাঁ, যেহেতু তারা 71 নিয়ে কথা বলা শুরু করেছে, সেহেতু 71-এর সংগঠন জামাত, আর জামাতের ছাত্র সংগঠন পরিচিত শিবির, শিবিরের প্রোগ্রামে তারা যাবেই না, এটাই স্বাভাবিক হুম। আমি মনে করি। কারণ তারা এই 71-কে পুঁজি করে কিন্তু আবার নতুন রাজনৈতিক মেরুকরণ ভাই, তৈরি করতে চেষ্টা করছে। আরেকটা বিষয় নিয়ে কথা বলে, সেটা হচ্ছে যে গত 2 দিন নাকি 3 দিন আগে রিজভী সাহেব, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব একটা কথা বলেছেন যে ইসলামী ব্যাংক আগে আওয়ামী লীগের দখলে ছিল, এখন জামাত দখল করছে। এই যে দখলদারিত্বের বিষয়ে রিজভীর এই বক্তব্যটা কি সঠিক? ইসলামী ব্যাংক কি এখন জামাতের দখলে? আসলে ভাই, ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের দখলে না, ইসলামী ব্যাংক জামাতের দখলেও নাই। মূলত কথা হচ্ছে জামাতে ইসলামী
যে প্রাক্তন যে নেতা কর্মীগুলা যাদেরকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে বা মারা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের নেতৃত্বে কিন্তু কর্মসংস্থানমূলক ব্যবস্থা সৃষ্টি করা, অর্থনীতিকে সুদমুক্ত করার জন্য কিন্তু জামাতের নেতৃত্বে প্রথম, এই জামাতের এই নেতৃবৃন্দ নেতৃত্বে কিন্তু এই ইসলামী ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছিল নাকি, এটা কিন্তু আমরা জানেন না, সবাই না, যে মাত্র ওখানে ছিল একজন, মীর কাসেম আলী। হ্যাঁ, মীর কাসেম আলী। সবাই না। জামাতের নেতৃবৃন্দ কিন্তু এই 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 ব্যাংকটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশ্বের মধ্যে কিন্তু এবং বাংলাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে একটা সম্মানজনক স্থানে ছিল এবং উচ্চ লেভেলে ছিল এই ইসলামী ব্যাংক। আর এই ইসলামী ব্যাংকটাকে দলীয়করণ করে 15 বছরে কিন্তু ইসলামী ব্যাংকটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ দখল করে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের এখানে বসিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ইসলামী ব্যাংকটাকে কিন্তু ধ্বংস, যা বিগত 15 বছর আগে এরকম ছিল না। তো এখানে যদি যারা এই এই ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠা করার জন্য বা এই ইসলামী ব্যাংকটা তারা প্রতিষ্ঠা করেছে, তাদের হাতে যতদিন ছিল, ওই সমস্ত ভালো ব্যক্তিদের কাছে যতদিন ছিল, ততদিন কিন্তু ইসলামী ব্যাংকের কোনো সুনাম নষ্ট হয়নি। যখনই এই ব্যাংকটা প্রকৃত যারা প্রতিষ্ঠাতা তাদের হাত থেকে যখন এই হাসিনা সরকারের লোকদের হাতে চলে গিয়েছিল, তখনই কিন্তু ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন রকম আহ মানে অভিশাপ বলা যায় যে তাদের অর্থ, তাদের ব্যাংকের বিভিন্ন রকম দুর্নাম, বিভিন্ন অর্থ কেলেঙ্কারির মধ্যে ঢুকে পড়েছিল এবং ইসলামী ব্যাংকটাকে বলা যায় এক প্রকার ধ্বংস করে ফেলেছে। আর এই ইসলামী ব্যাংক জামাতের লোকেরা কিন্তু দখল করে না, দলীয় ভাবে কিন্তু দখল করা হয়নি। যাদেরকে এই ইসলামী ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল চেয়ারম্যানের পদ থেকে, তারপরে বিভিন্ন রকম ম্যানেজার যারা দায়িত্ব উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ছিলেন, তাদেরকে ওখান থেকে সরিয়ে আওয়ামী লীগের মন মতো লোকদেরকে ইসলামী ব্যাংকে ঢুকিয়ে রাখা হয়েছিল, ঠিক তো? এই এই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু তারা কি করছে, আগেকার যারা ছিল, যারা নেতৃস্থানীয় ইসলামী ব্যাংকের কর্মকর্তারা যারা ছিল, তারাই কিন্তু মূলত ইসলামী ব্যাংকটাকে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা গেছিল। জামাত কিন্তু ব্যানার নিয়ে এখানে যায় না, বাংলাদেশ জামাত ইসলামের কোনো লোক কিন্তু এখানে ব্যানার নিয়ে উপস্থিত হয় নাই। এখানে যারা কর্মরত, যারা এই জায়গাতে দায়িত্ব পালন করতে আগে তাদেরকে তাদের বের করে দেওয়া হয়েছিল, তারাই তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য 5 আগস্টের পরে তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য গিয়েছিল। জামাত বলতে এখানে আমার কোনো কাছে বিভিন্ন আমার কাছে আরেকটা বিষয় মনে হয় যে জামাত বিএনপির সম্পর্ক অবনতির ক্ষেত্রে আরেকটা আমার মাঝে আমার ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস আর কি, আমার কাছে মনে হচ্ছে যে 5ই আগস্টের পরে জামাত বিএনপির সম্পর্কটা কিন্তু অবনতি শুরু হয়েছে। একটা অবনতি হওয়ার কারণ হচ্ছে যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি কোন একটা মিটিং এ বক্তব্য উনি বলেছেন যে আওয়ামী লীগকে যারা ঘাতক, যারা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম। একটাতে আম ক্ষমার ঘোষণা ওদিন দিয়েছিলেন। ওই কারণে বিএনপি মনে করতেছে ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে জামাতের একটা তরতর সম্পর্ক হচ্ছে। এটাও একটা আমি ধারণা করতেছি এটা একটা হতে পারে। 2 নম্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে অথবা যারা সরকার পরিচালনা করতেছে তাদের সাথে জামাতের সম্পর্ক একটু বেশি মনে করতেছে বিএনপি। এবং বিএনপি, এই সরকার, বর্তমান সরকার, বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠন, এই সরকার প্লাস প্রশাসন প্লাস সেনাবাহিনী, এই তিনটা গ্রুপ মনে হচ্ছে যে বিএনপির সাথে জামাতকে তারা প্রায়োরিটি বেশি দিচ্ছে। 2 নম্বর কারণ মনে হচ্ছে আমার কাছে এটাই, বিএনপি কে যেভাবে জামাতকে যেভাবে হাইলাইট করছে, প্রত্যেকটা টিভি চ্যানেলে জামাতকে যেভাবে হাইলাইট করতেছে সেভাবে কিন্তু বিএনপি কে হাইলাইট করতেছে না। বিএনপি কে আগে যেভাবে হাইলাইট করতো এখন ঠিক সেভাবে আছে। তো আমার কাছে এই দুইটা কারণ মনে হয়, আপনার কাছে কি মনে হয়? না, আপনার আপনার এই কথাটার পিছনে অবশ্যই যুক্তি আছে। কারণ হলো যে 5 আগস্টের পরেই তো আসলে প্রকৃতপক্ষে মানুষের রূপ চিনা গেছে আর কি, যে কে স্বৈরাচার বিরোধী ছিল আর কে স্বৈরাচারের পক্ষে ছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পরেই এই জিনিসগুলা কিন্তু মানুষের সামনে খোলা। আসলে প্রকৃতপক্ষে আপনার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ এক পয়েন্ট সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে। কারণ 5 আগস্টের পরে ইসলামী ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত নেতা কর্মীরা ছিল আত্মগোপনে, যারা এতদিন আত্মপ্রকাশ করতে পারে নাই, আবার দেখা গেছে 158 জনের মধ্যে অধিকাংশই ইসলামী ছাত্র শিবিরের। এটা কিন্তু আসলে
শেখ হাসিনা কিন্তু বুঝতে পারছিল তখন যে এই আন্দোলনটা শিবিরেরাই করতেছে, জামাতরাই করতেছে। যে কারণে কিন্তু ওই আন্দোলনের মোটিভ চেঞ্জ করার জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। কথাটা আমি কিন্তু বুঝতে পারতেছি, জি। বুঝাতে পারতেছি কিনা আমি জানি না। এই একটা পয়েন্ট শেখ হাসিনা কিন্তু বিষয়টা ধরতে পারছিল যে এই আন্দোলনটা হাইজাক হয়ে গেছে, শিবিররা হাইজাক করে নিয়ে গেছে। হুম। না, শিবিররা হাইজাক করে নিয়ে নাই। মূলত কথা হচ্ছে যে আন্দোলনের সাথে, ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনের সাথে শিবিরেরা কি করছিল, সহমত পোষণ করছে এবং তাদেরকে যতটুকু পরামর্শ দেওয়া দরকার, বুদ্ধি দেওয়া দরকার, সে সমস্ত পরামর্শ বুদ্ধি তারা শিবিরের কাছ থেকে ওই সমস্ত সমন্বয়করা পেয়েছিলেন। যে কথাটা কিন্তু গতকাল কেন্দ্রীয় সদস্যদের সম্মেলন যে হলো শিবিরের, সেই সম্মেলনে কিন্তু সার্জিস ভাই কিন্তু স্পষ্ট করে বলছে যে এই আন্দোলনে গণঅভ্যুত্থানে শিবিরের, ছাত্র শিবিরের পরামর্শ, ছাত্র শিবিরের ভূমিকা ছিল অন্যতম, নাকি? হ্যাঁ। তো এই আরো প্রকাশ হয়ে গেল এখন। তো এই কথাটা কিন্তু আস্তে 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 কিন্তু শিবিররা কিন্তু বলছে যে হ্যাঁ, আমরা এই সংগঠনে ছিলাম, এই সমন্বয়কদের সাথে আমরা ছিলাম। তে আন্দোলনটাকে আহ, যাতে এই আন্দোলনের ফলটা যাতে জামাত এবং শিবিরেরা ভোগ করতে না পারে, এই আন্দোলনের ফলটা এখন চাচ্ছে বিএনপিরা ভোগ করুক। কিন্তু বিএনপিরা পলিটিক্যালি তাদের কার্যক্রমের কারণে এলাকা থেকে আস্তে আস্তে জনগণ থেকে কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাদের তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। যে কারণে তো অবশ্যই জামাতের প্রতি বিএনপির একটা আক্রোশ থাকতেও পারে। আর আদর্শগত পার্থক্য তো আছে। এবং জামাতের কোনো ছেলেমেয়েরা কিন্তু জামাতের কোনো লোকজন, জামাতের কোনো নেতারা এখন আমরা দেখতে পাচ্ছি যে কোথাও দখলদারিও করতেছে না, চাঁদাবাজিও করতেছে না, শিবিরের কোনো ছেলেমেয়েরা কোনো হল দখল করতেছে না। এই সমস্ত কাজগুলো কিন্তু ছাত্র দল কিন্তু করতেছে। যে কারণে মানুষও সেটা জানতেছে, জনগণও সেটা বুঝতে পারতেছে। এখন এ কারণেই কিন্তু জামাতের রাজনৈতিক ভাবে, জামাতের যে কৌশল অবলম্বন করে চলতেছে, জনগণও কিন্তু জামাতের প্রতি একটু ঝুঁকে পড়তেছে। এই যে ঝুঁকে পড়ার কারণেও কিন্তু এই বিএনপির সাথে জামাতের একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে, এটাই স্বাভাবিক, সম্পর্ক নষ্ট হতে পারে। আচ্ছা, আপনি একটা বিষয় খেয়াল করছেন কিনা, কিছুদিন আগে, ধরেন 20 দিন অথবা 25 দিন আগে, মির্জা ফখরুল লন্ডন গেছিল। লন্ডনে একটা মিটিং এ সে বলছিল যে আমার সবচেয়ে বেশি ভয়ের বিষয় হচ্ছে জামাত। আমার বিষয় সবচেয়ে বেশি সন্দেহের জায়গা হচ্ছে জামাত। জামাতকে তারা এই বক্তৃতায় সে মির্জা ফখরুল এই কথাটা বলছিল যে আমার কাছে জামাতকে যেভাবে উনি বইয়ের কথা বললো, জামাতকে উনি সবচেয়ে বেশি ভয় পায়। এই বইয়ের পেছনে কারণটা কি? ভাই, এই বইয়ের পেছনে মূল কারণ হলো, আপনি জানেন, আমরা সবাই জানি, জামাতের রাজনীতিটা একটু আন্ডারগ্রাউন্ড রাজনীতি এতদিন করছে, 15 বছর। 15 বছর আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার কারণে আহ, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পিছনে কিন্তু মূল নায়ক হিসেবে, মূল ষড়যন্ত্রকারী হিসেবে এখন কিন্তু পরিচয় পরিচয় হয়ে গেছে জামাত শিবির, ঠিক কিনা? হুম। এই যে পরিচয় পাইছে, এখন বিএনপির লোকেরা ভাবতে পারে যে জামাতের লোকরা তাদের ভিতরে ঢুকে গেল কিনা, বা এই এই বর্তমানে উপদেষ্টা পরিষদ আছে, সেই উপদেষ্টা পরিষদের আন্ডারগ্রাউন্ডে বা গোপনে জামাতের কোনো লোকজন ঢুকে পড়ছে কিনা, হম, বা তাদেরকে, বিএনপি কে মাইনাস করে একটা নির্বাচনের ব্যবস্থা হতে পারে কিনা, এর প্রতি শিবিরের বা জামাতের কোনো ষড়যন্ত্র আছে কিনা, এই ভয় তাদের থাকতে পারে। এটা স্বাভাবিক। কারণ জামাতের রাজনীতি খুব কৌশলের রাজনীতি করে, এটা তো বাংলাদেশে সবাই জানে। কারণ জামাতের রাজনীতি স্বচ্ছ রাজনীতি। আপনি অন্য কেউ দেখেন জামাতের যে কৌশল অবলম্বন করে চলে, সেই কৌশলটা অন্য রাজনৈতিক দলেরা অবলম্বন করে চলতে পারে না। এটা হলো তাদের ব্যর্থতা, এটা অন্য অন্য রাজনৈতিক দলের ব্যর্থতা। তো জামাত এদিক দিয়ে খুব এগিয়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাবেশের মাধ্যমে। গণজোয়ার যে জামাতে দেখতেছি, পত্রিকাও কিন্তু, বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন সরকারি টিভি চ্যানেলও কিন্তু জামাতের এই সমাবেশগুলো ফলো আপ করে যায়, এতদিন করে নাই। সকলেই কিন্তু করে। এখন কি কারণে করে সেটা আমরা জানি না, কিন্তু জামাতের বর্তমান যেখানে একটা কর্মী সমাবেশ হয়, সেখানে দেখি জনসমুদ্র। এই জনসমুদ্র দেখে জামাতের দেখে তো ভয় হতেই পারে। যে কারণে তো এখন তারা দেখতেছি যে 71-এর টেক লাগিয়ে দিতেছে। বিগত 15 বছর আওয়ামী লীগ যে কাজটা করছে জামাতকে নিয়ে, যে কথায় কথায় আওয়ামী লীগ কি করেছিল, জামাতকে 71-এর টেক লাগিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। সেই রাজনীতি যদি আবার বিএনপিও করে, তাহলে বিএনপিও সেই হাসিনার মতো অবস্থায় হবে আমার মনে হয়। জনগণ এটা মানবে না, জনগণ মেনে নিবে না এখন। মানে 71-এর টেক দিয়ে, 71-এর
চেতনা দিয়ে ব্যবসা করা, রাজনীতি করা কিন্তু এখন আর মানুষ মানবে না, আমার মনে হয় যে মানবে না। রুস্তাম ভাই, এখন আসেন, আমরা যে আওয়ামী লীগকে যে আপনারা স্বৈরাচার সরকারের প্রায় 16 বছর যে সরকার ক্ষমতা ছিল, তাকে স্বৈরাচার বলে যে আপনারা দেশ থেকে তাড়া দিচ্ছেন। এখন এখন যদি আবার আপনার বিএনপি এবং আওয়ামী লীগের, সরি, বিএনপি এবং জামাতের মাঝখানে সম্পর্ক যদি ফারাক হয়ে যায়, সম্পর্ক যদি না থাকে, তাহলে এখানে মাঝখানে এসে আওয়ামী লীগ কোনো সুযোগ নিচ্ছে কিনা, আওয়ামী লীগ মাঝখানে না, সুযোগ নিচ্ছে কিনা, এবং বিএনপি এবং জামাতের সম্পর্ক নষ্ট করার জন্য তৃতীয় কোনো পক্ষ ভূমিকা রাখতেছে কিনা, এ বিষয়ে আপনার চিন্তা কি? হ্যাঁ, এ বিষয়ে আপনি আরো আগের থেকে জানার কথা। হাসান মাহমুদ কিন্তু বিএনপির প্রতি খুব স্যাটিসফাই। এটা কিন্তু হাসান মাহমুদ দীর্ঘদিন আগে কিন্তু এই এটা এই বলে আসছে, বলছে কিন্তু একটা চ্যানেলে, একটা বেসরকারি একটা টিভি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কিন্তু তার একটা সাক্ষাৎকার আসছিল যে বিএনপির এই কাজগুলা ভালো, এই কাজগুলা ভালো, এটা যদি করতে পারে তাহলে আমরা তাদের সাথে আছি। এই যে একটা এই বিএনপির সাথে যে আওয়ামী লীগের যে একটা সম্পর্ক বিল্ড আপ হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচার হবে, প্রকাশ হয়ে যাবে অল্প দিনের মধ্যে। কারণ যদি ইউনূস সাহেব যদি, মাননীয় যে উপদেষ্টা, উনি যদি নির্বাচনটাকে দীর্ঘায়িত যতদিন করবে, বিএনপি এবং আওয়ামী লীগের সম্পর্ক তত ঘনিষ্ঠ হবে। এটা আমি আজকে আপনাদের এখানে বলে গেলাম। আজকে 2025 সালের 1লা জানুয়ারি আপনি লিখে রাখেন যে নির্বাচন যত দেরিতে হবে, বিএনপি এবং আওয়ামী লীগের সম্পর্ক তত গাঢ় হবে। এবং অচিরেই দেখবেন আপনি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা অক্ষ গঠন হবে। যদিও সেই অক্ষটা প্রকাশ হবে না, গোপনেই হবে। এবং এখন গোপন ভাবে কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে অলরেডি। কারণ হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি খোঁজ দিয়ে দেখতে পাবেন, আওয়ামী লীগের যে নেতা কর্মীরা তারা ছিল এতদিন 15 বছর আওয়ামী লীগের যে সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যদিও তাদের পদ পদবি ছিল না অনেকে, তারা কিন্তু এখন সকলেই বিএনপির ভিতরে ঢুকে গেছে এবং বিভিন্ন পদ পদবিও তারা পাইছে। এবং বিএনপির মিছিল মিটিং এ তারা সামনের কাতারে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। এবং আহ, এই যে একটা অনুপ্রবেশ, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপিতে অনুপ্রবেশ, এইভাবে আস্তে আস্তে কি হবে, আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা আস্তে আস্তে দেখবেন যে বিএনপি দলের ভিতরে ঢুকে যাবে। এবং তারা চাইবে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে। এবং এই বিশৃঙ্খলা তৈরি করার মূল হাতিয়ার যারা, যাদেরকে শত্রু হিসেবে গণ্য করা হবে যাদের সামনে, সেটাও তো জামাত। কারণ আওয়ামী লীগ তো জামাতকে সবসময় তারা বিরোধী পক্ষে মনে করে, ক্ষমতায় প্রধান বাধা হিসেবে আমাকে তারা মনে করে, যে কারণে জামাতকে তারা নিষিদ্ধ করছে। বিএনপি কিন্তু তারা নিষিদ্ধ করে নেই। এবং সেই পথে কিন্তু আগাচ্ছে বিএনপি আস্তে আস্তে। রুস্তাম বিএনপি ভাই, যতদিন, হ্যাঁ, আমরা যে সময়টা আজকে বাজেট করছিলাম, সে সময় শেষ হয়েছে। আমরা ইনশাল্লাহ আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আপনি অনেক কষ্ট করে আমাদের চ্যানেলে আসছেন, সময় দিছেন, কষ্ট করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আহ এই আর কি। তাহলে অন্য 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 দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আমরা চ্যানেলে কথা বলবো। সেই প্রত্যাশায় আজকের মতো আপনাকে বিদায়। আপনার স্টুডিওতে রাখার জন্য, আপনার সাথে রাখার জন্য। এবং যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।